গেম নিয়ে এখন পর্যন্ত যতগুলো সিরিজ নির্মিত হয়েছে, ম্যাক্সিমাম সিরিজগুলোর মধ্যে আমরা যদি টপ নচে বলি বা উপরের সারির দিকে বলি তাহলে 'স্কোয়াড গেম' হচ্ছে ১ নাম্বারই বলা যায়। এবং তার পরবর্তী অবস্থান যদি বলি তাহলে 'অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড'। দেখুন 'অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড' অথবা 'স্কোয়াড গেম'। 'স্কোয়াড গেম'টা ভাইরাল হয়ে গেছে এক কথায় বলতে গেলে, এবং এই গেমগুলো এমন ছিল যে আমাদের নিত্য মানে আমরা যদি বলি ছেলেবেলা আমরা যেই টাইপের গেম খেলতাম, ওই টাইপের গেমগুলোকে নিয়েই মূলত স্কোয়াড গেমটা সাজানো হওয়াতে এটা সহজলভ্য হয়ে গিয়েছে এবং বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। দ্যাটস ওয়াই হচ্ছে স্কোয়াড গেমটা এতটা আলোড়িত হয়েছে। যদি আমি স্কোয়াড গেমের এই গেমগুলোকে যদি বাদ দেই বা স্টোরি বেসটাকে যদি বাদ দেই তাহলে অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ডের আ ১ম পার্ট, 2nd পার্ট এবং রিসেন্ট টাইম মুক্তি পেয়েছে 3rd পার্ট। সো অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড হচ্ছে টপ লেভেলে থাকবে। মানে স্কোয়াড গেমকে ডিফেন্ড করার মতো স্টোরি বা লোকেশন যেটাই বলুন না কেন, সিনেমাটোগ্রাফি, কালার গ্রাফিক্স, ভিজুয়ালাইজেশন সবকিছু স্কোয়াড গেমের চেয়ে বেটার ছিল। এটা আমার পার্সোনাল অভিমত। অনেকের এটা দ্বিমত থাকতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু স্কোয়াড গেম আমরা আজকে কথা বলছিলাম অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড এ। অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড এর ১ম পার্ট এবং ২য় পার্ট। ১ম পার্ট যতটা আশা জাগানিয়া ছিল, যেমন হচ্ছে 89% ছিল হচ্ছে ওদের টমেটো বা আমরা Google রেটিং যদি বলি, এবং 2nd পার্টটা ছিল 91%। তার মানে বোঝাই যাচ্ছে ১ম পার্টটা ছিল, হ্যাঁ, দর্শক অনেকে পছন্দ করছিল। 2nd পার্টটা আরো বেশি ব্লাস্ট হয়। তার মানে হচ্ছে আপনি যদি বলেন ১ম পার্টটা ছিল হচ্ছে একটা বেজ স্টোরি, এবং 2nd পার্টটা যেটা ছিল সেটা ছিল একদম ডিটেইল বা গল্পের ডিটেইলই। এবং ১ম পার্ট থেকে ২য় পার্ট বেশি আলোচনা হয় এবং এটার প্রতি এত পরিমাণ মানুষের ভালোবাসার জন্য মানে অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ডটাকে মানুষ মানে এত পরিমাণ দেখে হিট মানে একদম আপনি বলতে পারেন যে Netflix এর একদম ব্লাস্ট করে দেওয়ার মতো একটা অবস্থা করে দেওয়া হয়েছে যখন 2nd পার্ট মুক্তি পায়। এরপরে এখানকার যে মেকার যারা ছিল তারা আসলে কোনো ঘোষণা দেয়নি এটা কি 3rd পার্ট আসবে কি আসবে না, আসতে পারবে কি পারবে না। কিন্তু হঠাৎ করেই কিছু মাস আগে থেকেই গুনে অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ডস 3rd পার্ট আসতেছে এবং ফাইনালি সেপ্টেম্বরের ২৫ তারিখে এটা মুক্তি পায় Netflix এর ব্যানারে। শুরুতেই Netflix যখন এটা মুক্তি পায় ১ম সপ্তাহে নাম্বার 1 রেটিং এ ছিল এবং নাম্বার 1 কনটেন্ট এ ছিল এটা Netflix এর পর্দায়, এবং সবচাইতে বেশি ইনকাম করে ফেলে Netflix এর পর্দায় ওই মান্থে, ওই উইকে। কিন্তু আদৌতে সিরিজটা কেমন ছিল? দেখুন, একটি ফ্রাঞ্চাইজিস এটা যদি বলি আমি, এটার সফলতার কারণে, এটার নামের কারণে কিন্তু ৩য় পার্ট দেখার জন্য মানুষ এত বেশি আগ্রহ প্রকাশ করেছে। আনফরচুনেটলি বিজনেস করে ফেলছে। Netflix এটা দিয়ে প্রচুর টাকা কামায় ফেলছে। কিন্তু আনফরচুনেটলি সিরিজটা কিন্তু ভালো হয়নি। একেবারে খারাপ হয়েছে সেটা বলব না। দেখুন, 'অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড' এর মেইন শক্তিটাই ছিল হচ্ছে গল্পে। এই সিরিজের মধ্যে মেইন দুর্বলতাই হচ্ছে গল্পের। ভিজুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফি, ওভারঅল এভরিথিং টু গুড ছিল। আসলে অসাধারণভাবে এটা আসলে অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ডের একটা যে মার্ক আছে, সেই মার্কটা ঠিক আছে। কিন্তু গল্পে কোথাও যেন খামতি ছিল। আমরা যদি বাকি ২ পার্টটা দেখি, বাকি ২ পার্টের মধ্যে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছিল। কিন্তু এই পার্টে এসে ১ পার্টের মধ্যে ৬ ঘন্টার মধ্যে সিরিজটাকে শেষ করে দেওয়া হয়। মানে ৬ টা সিরিজ প্রতিটা ১ ঘন্টা প্লাস, কোনটা ১ ঘন্টার একটু নিচে। সো আমরা ধরে নিলাম যে এভারেজে ১ ঘন্টা করে ছিল। তো ৬ ঘন্টার একটা সিরিজে আসলে জাস্ট গেম খেলতেই সিরিজটা শেষ হয়ে যায়। আরইসি এবং উসাগিকে আমরা খুব ভালো করে চিনি। কিছু প্রিভিয়াস সিজনের কিছু আমরা দেখতে পাই ছেলেপেলে বা যারা গেম অংশগ্রহণ করেছিল তাদেরকে নেওয়া হয়েছে। কেন তাদেরকে আবার শেষের দিকে আনা হলো? আমরা জানি এখানে বেশ কিছু আ উম আ আমরা ক্যারেক্টার দেখতে পাই যারা হচ্ছে 1st এবং 2nd পার্টে মারা যায়। তারা আবার কিভাবে এই 3rd পার্টে কিছু স্টোরিতে একটা ঝামেলা ছিল আসলে। কেন আসলো? অনেকগুলো প্রশ্নের উত্তর নাই। এখানে জোকারকে ফোকাস করা হয়েছে। হু ইস জোকার? সে কি আসলে বিধাতা? সে কি আসলে গড? না কে? মানে অনেকগুলো বিষয় এখানে একেবারেই ক্লিয়ার নয়। এটা আমি শেষের পার্টের কথা বলছি। আর স্টোরিটাকে আসলে জাস্ট গেমটাকে বেস করেই মূলত বানানো হইছে, কিন্তু ক্যারেক্টার গুলোকে ডেভেলপ করতে পারি নাই। যার ফলে কি আমরা এটার মধ্যে কানেক্ট হতে পারিনি। কিন্তু ১ম ২ পার্টে কিন্তু আমরা কানেক্ট হতে পেরেছি। বিকজ অফ ক্যারেক্টার গুলোকে খুব চমৎকারভাবে আ মনোসংযোগ করাতে পেরেছে বা আমাদের সাথে খুব ভালোভাবে পরিচিত করাতে পেরেছিল। সো 'অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড' এখানেই দুর্বলতা। আর আদারওয়াইজ যদি বলি, হ্যাঁ, গেমগুলো খুব ভালো ছিল। খুব দেখার মতো ছিল। অসাধারণ গেম ছিল। আমরা যেটা অ্যালায়েন্স ইন বর্ডারল্যান্ড এর কাছ থেকে আশা করি, সিনেমাটোগ্রাফি ভালো ছিল, ভিজুয়ালাইজেশন ভালো ছিল। আরিসু ওসাকির যে এখানে আমরা দেখতে পাই তাদেরকে যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, সেটা খুব ভালো লেগেছিল। স্পেশালি শেষের দিকে যাদের যে মিষ্টি প্রেমের একটা সিন রাখা হয় কয়েক মিনিটের জন্য, সেটা খুব ভালো ছিল। তারপরেও
একটা কথায় আছে না, শেষ হইয়াও যেন হইল না শেষ। এবং তার চেয়ে বড় কথা এমনভাবে শেষ করা হয়েছে, এটা আর্থকুইক মানে ভয়ংকর ভূমিকম্প দিয়ে আরো মানুষকে তারা নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছে হয়তোবা অন্য জগতে। এরকম টাইপের যেটা বোঝানো হইছে। আনফরচুনেটলি এটা কি পরবর্তী পার্ট আসবে কি আসবে না, সেটা কিন্তু ডিরেক্টর এখানে উল্লেখ করেনি বা কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি। এমনভাবে শেষ করেছে মনে হচ্ছিল যদি এটা ভালো সাকসেস হয় তাহলে ওইটার পর থেকে স্টোরিটা আবার হয়তো শুরু করবেন। তবে হ্যাঁ, যদি এর পর থেকে স্টোরি শুরু করতে যান অবশ্যই গল্পের প্রতি আপনি গল্প খারাপ লিখেছেন এটা বলা যাবে না। কিন্তু আপনি যেই টাইপের গল্প প্রিভিয়াস ২ টাতে দিয়েছেন, মানে আপনি বুঝতে পারছেন 91% সেখান থেকে এখন 16 মানে 60 বিলো 60 বা 60 আপ চলে আসছে। মানে 61 বা 69 এর মধ্যেই চলে আসছে। সো গল্পে অনেক ঘাটতি ছিল। কারণ আপনি একটা ভালো গল্প আমাদের দেখিয়েছেন বা অ্যালায়েন্স ইন বড়লাইটের একটা যে স্টোরি আমরা দেখে ফেলছি, ওইটাকে বিট না করলে আসলে এখন আর মজা পাবে না বা ওইটার কাছাকাছি না গেলে না আসলে জমবে না। সো আপনার গল্প ওভারঅল ভালো ছিল, খারাপ বলব না। বাট স্টোরিটাতে আরো কাজ করার আছে। যেমন ক্যারেক্টার গুলো ডেভেলপ করার অনেক বিষয় আছে এবং এখানে আ আরিসু অথবা উসাগির হঠাৎ করে কেন চলে গেল ওইখানে এবং শেষের দিকে কিছু প্রশ্ন থেকে যায়। মৃত মানুষগুলো আবার কিভাবে চলে আসে? মানে আপনি থার্ড পার্ট এর দিকে দেখালেন যে আম ২ মিনিটের মধ্যেই সে মারা যাবে যদি তাকে ওখান থেকে বেঁচে নিয়ে না আসতে পারবেন। তো এরকম অনেকগুলো প্রশ্ন থেকে যায় আসলে। সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আশা করব পরবর্তী সিরিজ যদি আপনি বের করেন অবশ্যই বের করবেন। আমার পক্ষ থেকে আমি এই সিরিজটিকে রেটিং দিব আউট অফ 5 আউট অফ 2 বিকজ অফ স্টোরি খুবই বাজে ছিল। আমি আসলে খুবই বাজে বলব না। এটা বললে বেশি হয়ে যায়। স্টোরিতে অনেক খামতি ছিল এবং এখানে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়নি সঠিকভাবে। শেষের অনেক প্রশ্নের উত্তর বাকি রয়ে যায়। সো ওভারঅল এটার জন্য আসলে ৩ মার্ক এমনি কাটা যায়। আসলে কাটা যায় এবং খুব দ্রুত মনে হলো সিরিজটা শেষ হয়ে গেল চোখের পলকেই। মানে কিছু বুঝে ওঠার আগেই আপনার সিরিজ শেষ। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায়। আর 2 মার্ক হচ্ছে ওসাকি এবং আমরা যদি বলি আরিসু এবং তাদের অভিনয়ের জন্য এবং এটার ভিজুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফি। সো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনাদের অভিযোগ আমার কোনো ভুল থাকলে আপনারা ধরিয়ে দিতে পারেন এবং প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদের কাছে জানা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। বাই, বাই।